মায়েরা চোখ বুজে নেয়। ইরফান আরো খানিকটা এলোমেলো হলো। মায়েরাকে এলোমেলো করতেই ব্যস্ত হলো। আজ ইরফান মায়েরার সাথে সাথে প্রকৃতিও যেন হঠাৎই এলোমেলো হলো। দমকা হাওয়া ছড়িয়ে পড়ল প্রকৃতির জোরে। ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে। ইরফানের সেই সব দিকে কোনো খেয়াল নেই। এতদিনের একটু একটু করে জমিয়ে রাখা সবটুকু ভালোবাসা তার বাড ফ্লাওয়ারকে মাখাতে ভীষণই ব্যস্ত সে। চোখের উপরে আলো এসে পড়ায় মায়েরা চোখ মুখ কুঁচকে নেয়। পিটপিট করে চোখ মেলে তাকালে বুঝলো সে বেডের ওপর। নড়াচড়া করতে নিলে শরীরের জায়গায় জায়গায় কেমন যেন চিনচিনে ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। কানে ভেসে আসে ইরফানের কণ্ঠ, কারোর সাথে ইংলিশে অনবরত কথা বলছে। মায়েরা বন্ধ চোখের পাতা মেলে ডান দিকে তাকায়। ইরফান ডিভানে বসে পায়ের উপরে পা তুলে কোলের উপরে ল্যাপটপটা রেখেছে আর একটু পর পর ইংলিশে কথা বলছে। রাতের কিছু অংশ, অনাকাঙ্ক্ষিত দৃশ্য চোখের সামনে ভাসতেই মায়েরা লজ্জায় কেঁপে ওঠে। লজ্জা মাখা চোখ জোড়া নামিয়ে নেয়। সে রাগী ইরফানকে দেখেছিল, সেই উগ্র বদমেজাজি ইরফানের অনুভূতিপূর্ণ ভালোবাসা দেখেছিল। তবে উন্মাদ ইরফানকে গত রাতে দেখেছে। গত রাতে প্রায় সারা রাত ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তার উপর ইরফান দোলনার ওপরে ছাউনি উঠিয়ে দিয়েছিল। বৃষ্টির পানি, ঠান্ডা বাতাস, সাথে ইরফানের উন্মাদনা সব মিলিয়ে মেয়েটাকে কাবু করে নিয়েছে। মায়েরা কতবার যে বলেছিল ঘরে আসতে, ইরফান শুনেছিল কিনা? শুধু লালিত চোখ জোড়া দিয়ে তার দিকে চেয়ে এলোমেলো কণ্ঠে বলেছিল, ইউ আর মাই ফেভারিট ডিশ। এত নড়াচড়া করলে খেতে প্রবলেম হয়। শান্ত থাকো জান। কথাটা ভাবতেই মায়েরা কেঁপে ওঠে। এলোমেলো ইরফান আর স্বাভাবিক ইরফান, দুটো মানুষকে মেলাতে মায়েরা হিমশিম খায়। চোখ বুজে বিড়বিড় করে, মিথ্যাবাদী লোক একটা। জেন্টলম্যান হওয়ার কথা বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে জলহস্তি হয়েছে। ইরফান চোখ জোড়া ছোট ছোট করে মায়েরার দিকে চেয়ে বলে, কি বিড়বিড় করছো? ইরফানের গলা পেয়ে মায়েরা ইরফানকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের চোখে চোখ পড়লে সাথে সাথে চোখ মুখ খিচে নেয়। দ্রুত চাদরের নিচে মুখ লুকায়। ইরফান ভুরু কুঁচকে বলে, উঠে এসো। মায়েরা চাদরের নিচেই চোখ বড় বড় করে তাকায়। তার মাথা খারাপ নাকি? আগামী কয় মাস সে ইরফানের সামনেই পড়বে না, মনে মনে ঠিক করে ফেলেছে। ইরফান আবারও বলে, উঠতে বলেছি আমি। মায়েরা তবুও কথা বলল না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ওকে, এগেইন স্টার্ট করছি। এক রাতেই এত অ্যাডিক্টেড হয়েছো যে সকাল হতে না হতেই হাজবেন্ডকে ইনডাইরেক্টলি ডাকছো? ভেরি গুড। মায়েরা দ্রুত মুখের ওপর থেকে চাদর সরিয়ে চেঁচিয়ে ওঠে, না না না, আমি ডাকছি না। ইরফান শার্টের বোতাম খুলতে খুলতে বলে, নো প্রবলেম, আমি তোমার মনের কথা পড়ে নিয়েছি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান সত্যি সত্যি তার পরনের শার্টটা খুলে রাখলো। মায়েরা ঢোক গিলে চাদর সহ বেড থেকে নামতে চায়, কিন্তু মাথাটা কেমন যেন ঘুরে ওঠে। সে ঠিক করে বসতেও পারছে না। ইরফান ভুরু কুচকে চেয়ে আসছে মায়েরার দিকে, ঠোঁট বাঁকিয়ে বলে, টাইম 5 সেকেন্ড। বডিতে কিছু জড়াতে চাইলে ফাস্ট করো, নয়তো উইদাউট ড্রেসে আমার সামনে দাঁড়াতে হবে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আশেপাশে খোঁজে, তার কাপড়ের অস্তিত্ব পায় না। ইরফানের খুলে রাখা শার্টটুকুই টেনে নিল কাপা হাতে। এরপর ইরফানের দিকে চেয়ে মিনমিন করে বলে, আপনি যান। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, সব দেখা শেষ, এখন ফালতু টাইম ওয়েস্ট করবে না আমার। মায়েরা লজ্জায় চোখ মুখ খিচে নেয়। বহু কষ্টে চাদরের ভেতরেই শার্টটি পরে নিল। অর্ধেক বোতাম লাগাতেই ইরফান এগিয়ে গিয়ে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান পাত্তা দিল না। দ্রুত পায়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে মায়েরাকে নামিয়ে দেয়। মায়েরা দুই হাতে চাদর খামছে দাঁড়িয়ে আছে। মায়েরা মাথা নিচু করে রেখেই মিনমিন করে বলে, আপনি যান প্লিজ। ইরফান মায়েরার গলায় হাত দিয়ে উল্টো পিঠে চেক করে অসহায় কণ্ঠে বলে, জ্বর আসলো কেন তোমার? মায়েরা রেগে যায়, মাথা উঁচু করে ব্যঙ্গ করে বলে, অসভ্য লোক, আদর করেছেন আমায়, তাই জ্বর এসেছে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, আদরই তো করেছি, এতে কোনো ডাউট আছে?
তুমি টলারেট করতে না পারলে আমার কি দোষ? ইরফানের কথায় মায়েরা থতমত খেয়ে যায়, মাথা নিচু করে নেয়। তার মাথা ঘুরছে। চাদরের ভেতরে হাত রেখেই ইরফানকে ঠেলে বলে, আপনি যান। ইরফান মায়রার পেছনে হাত দিয়ে টান দিয়ে চাদরটা ছুঁড়ে ফেলে। মায়রা চেঁচিয়ে ওঠে। লজ্জা ঢাকতে দ্রুত ইরফানকে দুই হাতে জড়িয়ে ধরে। ইরফান ঢোক গেলে দুই হাতে মায়রাকে জড়িয়ে নিয়ে বলে, এভাবে কাছাকাছি ঘেঁষলে এগেইন লজ্জা ভাঙানোর মিশনে নামবো। মায়রা বারবার শুকনো ঢোক গেলে ইরফানকে ছেড়ে দাঁড়ায়। দুই হাতে পরনের শার্টটা টেনে ধরে মাথা নিচু করে বলে, এখান থেকে যান। ইরফান এগিয়ে আসতে নিলে মায়রা দ্রুত ডান দিকে যায়। এই লোক কি শুরু করেছে? তার কান্না পাচ্ছে। ইরফান মায়রার মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলায়। তার শার্ট বারবার কাঁধ বেয়ে পড়ে যাচ্ছে আর মায়রা টেনে টেনে তুলছে। হাঁটুর ওপর পর্যন্ত শার্টের অবস্থান। ইরফান বিড়বিড় করে, ভেরি লিটল গার্ল। মায়রা এখনো ইরফানকে তার দিকে এগিয়ে আসতে দেখে মাথা উঁচু করে থেমে থেমে বলে, এগোচ্ছেন কেন? ইরফান ভুরু কুঁচকে বলে, তোমার শাওয়ার নিতে হেল্প লাগবে? কাম। মায়রা চোখ বড় বড় করে বলে, জীবনেও লাগবে না, আপনি যান, অসভ্য লোক। ইরফান তবুও এগোয় মায়রার দিকে। মায়রা আর এক পা পেছনের দিকে দিলে পা বেঁধে ঠাস করে বাথটাবের ভেতরে পড়ে যায়। বাথটাব ভর্তি পানি। মায়রার সারা শরীর জ্বলে উঠল, সাথে গায়ে জ্বর থাকায় শীতও লাগলো একটু একটু। মায়রা দাঁতে দাঁত চেপে সহ্য করে। ইরফান এগিয়ে এসে টলটলে পানির ভেতরে ভেজা স্বচ্ছ জলজল করা মায়রাকে দেখে কেমন যেন ঘেমে যায়। শুকনো ঠোঁট জোড়া জিভ দিয়ে ভেজায়। মায়রা ইরফানের শার্টটুকু টেনে টেনে ঠিক করে। পানির ভেতর থেকে ওঠার জন্য দাঁড়াতে নিলে ইরফান মায়রাকে নিয়ে ঠাস করে শুয়ে পড়ে। মায়রা বুঝতেই পারেনি। বেচারি চেঁচিয়ে ওঠে, ঠেলে ইরফানকে সরাতে চায়। ইরফান মায়রার গলায় নাক ঘষে, বিড়বিড়িয়ে বলে, তুমি এত বিউটিফুল কেন বার্ডফ্লাওয়ার? মায়রার দেহ জুড়ে রাতের মতো সেই অনুভূতিরা আবারও এসে ভিড় করে। ইরফান ডান হাতে মায়রার পরনের শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। মায়রা দুই হাতে ইরফানের হাত আটকে কাঁদো কাঁদো মুখ করে বলে, দয়া করে আমাকে ছাড়ুন। ইরফান মায়রার দিকে তাকায়, মায়রাও তাকায় ইরফানের দিকে। এইটুকু সময়ে ইরফানের চোখ দুটো কেমন লাল হয়েছে দেখে মায়রার অবাক লাগে। কাল রাতেও ইরফানের চোখ ভীষণ লাল ছিল। ইরফান মায়রার দুই চোখের পাতায় চুমু আঁকলো। মায়রা চোখ বুজে নেয়। ইরফান মায়রার হাত সরিয়ে মায়রার শার্টের বোতামগুলো খুলে দেয়। দুই হাতে মায়রাকে টেনে নিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, মাই বার্ডফ্লাওয়ার, আমি তোমাকে একটি মেডিসিন দোকানে কিনে এনে দেব। ইউ ইউ উইল রিকভার সুন। কথাটা বলে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রাও যেন তার সব ব্যথা ভুলতে বসল। শরীরের জ্বলনি জ্বরে কাবু মেয়েটা দ্বিতীয়বার ইরফানকে সামলাতে হিমশিম খায়। সময়ের সাথে সাথে ইরফানের উন্মাদনায় মায়রা এক পর্যায়ে ফুঁপিয়ে ওঠে। ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা গুটিয়ে নেয় নিজেকে। ইরফান মায়রাকে টেনে জড়িয়ে ধরল, বহু কষ্টে উচ্চারণ করলো, ইটস ওকে, স্টপ করছি। মায়রা ইরফানের বুক থেকে মাথা তুলে ইরফানের দিকে তাকায় ভেজা চোখে। ইরফান অসহায় চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রার মায়া হলো। মাথা নিচু করে মিনমিন করে বলে, এখানে না, ঘরে চলুন। ইরফান মায়রার আশকারা পেয়ে দ্রুত মায়রাকে টেনে নেয় নিজের দিকে। মায়রার উন্মুক্ত কাঁধে গাঢ় চুমু এঁকে বিড়বিড়িয়ে বলে, নো নিড, টাইম ওয়েস্ট হবে। কথাটা বলে মায়রাকে আর কিছু বলার সুযোগই দিল না। আবারও মায়রাতে মত্ত হয়। এলোমেলো কণ্ঠে বেশ কয়েকবার উচ্চারণ করে, ইউ আর এ গুড গার্ল। তোমাকে অনেকগুলো ডক্টর দেখাবো অ্যান্ড মেডিসিনের মাঝে ডুবিয়ে রাখবো। ওকে যান। ইরফানের এই নতুন নেওয়া নামটায় মায়রা তীব্র অনুভূতির জোয়ারে ভাসে। ইরফানের পাগলামিতে ঘেরা কথাগুলো শুনে মায়রা ব্যথাতুর মুখেই না চাইতেও হেসে ফেলে। ইরফান দ্বিতীয়বারের মতো বেসামাল হলো। স্থান কাল পাত্র সব ভুলে শুধু তার বার্ডফ্লাওয়ারকে নিখুঁত ভালোবাসা ঢেলে দিতে উদ্গ্রীব হলো। শাওয়ার শেষে ইরফান মায়রাকে কোলে করে বেডে শুইয়ে দেয়।
মায়েরা কম্বলের মাঝে নিজেকে লুকিয়ে ফেলে। জ্বর ভালোই এসেছে বোধহয়, মাথা ব্যথা করছে। ইরফান শার্ট প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে রিতাকে খাবার দিয়ে যেতে বলে। বেশ কিছুক্ষণের মাথায় রিতা নুডলস রান্না করে ইরফানের হাতে দিয়ে যায়। ইরফান দরজা আটকে দেয়, হাতে নুডলসের বাটি নিয়ে মায়রার পাশে বসে, মৃদু স্বরে ডাকে, বাটফ্লাওয়ার। মায়রার কোনো সাড়া পায় না, কোনো নড়াচড়াও পায় না। হাতের বাটি বেডসাইড টেবিলের উপরে রেখে মায়রার মুখ থেকে কম্বলটা সরিয়ে দিলে দেখলো মায়রা ঘুমিয়ে গিয়েছে। চোখ মুখ কেমন যেন ফোলা ফোলা, নাকের পাটা লাল, পুরো মুখ সহ গলার জায়গায় জায়গায় লাল দাগ, ঠোঁটের কোণে ক্ষত। ইরফান অসহায় চোখে মায়রাকে অবলোকন করলো। মায়রার পাশে শুয়ে মায়রাকে জড়িয়ে নিল নিজের সাথে। যদিও বেশ গরম পড়েছে, ইরফান ঘেমেও গিয়েছে, তবুও কম্বলের মাঝে গিয়ে মায়রাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। মায়রা একটু নড়ে চড়ে ওঠে, চোখ মুখ কোঁচকায়। ইরফান মায়রার মুখে ছোট ছোট চুমু আঁকলো, ঠোঁটের কোণে চুমু আঁকলো। মায়রার ঘুম হালকা হয়। চোখের পাতা টেনে খুলে মায়রার সামনে ইরফানকে দেখে লজ্জায় চোখ মুখ খিচিয়ে বুঝে নেয়। ইরফান বোধহয় বুঝল, ঠোঁট বাঁকিয়ে হাসল। মায়রাকে কম্বলের ভেতর পেঁচিয়ে সেভাবেই মায়রাকে নিয়ে উঠে বসল। মায়রা মিনমিন করে বলে, আমাকে ছেড়ে দিন। ইরফান তার কোলে মায়রার পিঠ ঠেকিয়ে বসায়। বেডসাইড টেবিলের ওপর থেকে নুডলসের বাটিটা হাতে নিয়ে মৃদু স্বরে বলে, ফার্স্ট হা করো, মেডিসিন নিতে হবে। মায়রা তার দুর্বল শরীরটাকে নিয়ে মোছড়ামুছড়ি করে বলে, আপনি এখান থেকে যান, আমি একা খাবো। ইরফান মায়রাকে তার সাথে শক্ত করে ধরে বলে, নো। কথাটা বলে মায়রার মুখের সামনে নুডলস ধরে। মায়রার শরীর খারাপ লাগছে, কথা বাড়ালো না আর। এই লোকটাকে বলেও লাভ নেই। চুপচাপ ইরফানের হাত থেকে খাবারগুলো মুখে পড়ে। জ্বরের মুখে এত বিশ্রী স্বাদ লাগলো, মুখে হাত দিয়ে উকি করে। ইরফান দ্রুত বাঁ হাতে মায়রার কপালে ঠেকিয়ে তার কাঁধে মায়রার মাথাটা ঠেকিয়ে রাখে। মায়রা চোখ বুজে রেখেছে, গালে এক পাশে খাবারটুকু জমিয়ে রেখেছে। ইরফানের চোখে মুখে অসহায়ত্ব, ভীষণ গিল্টি ফিল হলো তার। মায়রার গালে ঠোঁট চেপে অপরাধীর গলায় বলে, সরি বাটফ্লাওয়ার। মায়রা মুখ থেকে খাবারটুকু বের করে বাটিতে রেখে দেয়। এরপর ইরফানের দিকে তাকায়। উকি করার চোখের কোণে পানি চলে এসেছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি কিছু খাবো না, আপনি এখান থেকে যান। ইরফান বিরক্ত হয়, বারবার এই কথা শুনতে ভালো লাগছে না তার। হাতের বাটিটা বেডের ওপরে রেখে দুই হাতে মায়রাকে জড়িয়ে নেয়, মৃদু স্বরে বলে, কি খেতে চাও, এনে দিচ্ছি আমি। মায়রা ছোট করে বলে, কিচ্ছু না, খেতে হবে, খালি পেটে মেডিসিন নেওয়া যাবে না। মায়রা জেদি স্বরে বলে, আমি কিছু খেতে চাই না। ইরফান ভুরু কুঁচকে বলে, মা হতে চাও? মায়রা ইরফানের ঘোরানো প্রশ্নে না বুঝেই ঠাস করেই বলে ফেলে, হ্যাঁ অবশ্যই। ইরফান হেসে ফেলল। মায়রা জিভ কাটে, না বুঝেই ভুলভাল বলে ফেলেছে। ইরফান মায়রার চুলের ভাঁজে চুমু এঁকে ঠোঁট বাঁকিয়ে বলে, মেডিসিন না নিলে হয়ে যাবে, বাট আমি এখন বাবা হতে চাইছি না, কজ ইউ আর এ ভেরি লিটল গার্ল। মায়রার এত লজ্জা লাগছে, ইরফান মায়রাকে বেডে শুইয়ে দিয়ে উঠে দাঁড়ায়। এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে ওয়ালেটটা নিয়ে প্যান্টের পকেটে রাখতে রাখতে বলে, বাটফ্লাওয়ার, দেখতে লিটল গার্ল হলেও মনের দিক থেকে অনেক বড়। আই অ্যাম ইমপ্রেসড। মায়রার কাঁদতে ইচ্ছে করছে, এই লোকটা তাকে সারা দিনই লজ্জা দেয়। হাতের কাছে একটা কুশন পেয়ে ইরফানের দিকে ছুঁড়ে মেরে বলে, অসভ্য লোক, আপনি বের হন এই ঘর থেকে। ইরফান বাঁ হাতে কুশনটি ক্যাচ ধরে নেয়, বাইরে যেতে যেতে হাতের কুশনটি ডিভানের উপরে রেখে দেয়। এরপর পিছু ফিরে বলে, 5 মিনিটে আসছি, ওয়েট। মায়রা কম্বলের ভেতর থেকে মুখ বাঁকায়। এই লোক বেরোলেই সে দরজা আটকে দিবে, অসভ্য লোক একটা। ইরফান চলে গেলে মায়রা উঠে বসে, সাথে সাথে তার মাথা চক্কর দিয়ে ওঠে। দুর্বল শরীর নিয়ে আর বেড থেকে নামলো না, কম্বল মুড়ি দিয়েই আবারও শুয়ে পড়ে। অনেকদিন পর এমন জ্বর এসেছে তার, তাই বেশি খারাপ লাগছে। ইরফান প্রায় 10 মিনিটের মাথায় আবারও তার ঘরে আসে। এসে সকালে সেই রকম কিছু পাচ্ছিল না।
তবুও বেশ কয়েকটা ঝাল ঝাল আইটেম কিনে এনেছে। হাতের প্যাকেটগুলো টেবিলের ওপরে রেখে মায়রার দিকে এগিয়ে গেলে দেখলো মায়রা ঘুমিয়েছে আবারও। সে বুঝলো মায়রার উইকনেসের কারণেই এমন হচ্ছে। খাবারগুলো একটা বাটিতে ঢেলে মায়রার পাশে বসে মৃদু স্বরে ডেকে মায়রাকে জাগায়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। মায়রার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। অসুস্থ মেয়েটা ঠিক করে তাকাতেও পারছে না। ইরফান দুই হাতে মায়রাকে উঁচু করে জড়িয়ে নিল। কানের পিঠে চুমু এঁকে বলে, আই এম রিয়েলি সরি বাট ফ্লাওয়ার। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। ডান হাত ইরফানের পিঠে রাখে। ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে খাবারটুকু মায়রাকে খাইয়ে দেয়। মেয়েটি বেশ কসরত করে সময় নিয়ে খায়। এরপর ইরফান যা যা ঔষধ দিল সবগুলো খেয়ে নেয়। ইরফান সব ঠিক করে রেখে মায়রাকে নিয়ে শুয়ে পড়ে কম্বলের মাঝে। মায়রা ইরফানকে ঠেলে বলে, আপনি পাগল নাকি? এখন তো গরম, আর আপনি ফ্যান ছাড়া উল্টে উল্টে কম্বলের মধ্যে আমার গরম হওয়া শরীরের সঙ্গে লেপ্টে থাকছেন। সরুন, পাশের রুমে গিয়ে ফ্যান দিন। ইরফান মায়রাকে আরো শক্ত করে ধরে মৃদু স্বরে বলে, ডোন্ট টক, ঘুমাও। আমাকেও ঘুমাতে দাও, এমনিতেই সারা রাত ঘুমাতে দাওনি। মায়রা চোখ বড় বড় করে তাকায়। কত বড় খারাপ লোক, তার উপরে দোষ চাপাচ্ছে, বিড়বিড় করে, অসভ্য লোক একটা। ঘড়ির কাঁটা 1:40 ঘরে। ইরফান ঘুম থেকে উঠে দেখলো সে পুরো ভিজে গিয়েছে। মায়রার গলা চেক করলো, দেখলো মায়রাও ঘেমে গিয়েছে। ইরফান তাদের উপর থেকে কম্বলটা সরিয়ে ফেলে। মায়রার কপাল চেক করে দেখলো জ্বর নেই। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে। বেড থেকে নেমে ঘরের ফ্যানটা ছেড়ে দেয়। এসি দিল না, মায়রার সহ্য হয় না বলে। এরপর সে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। বেরিয়ে এসে জোহরের নামাজ পড়ে নিয়ে রেডি হয়। 3টা থেকে ভার্সিটিতে ক্লাস আছে, এরপর অফিসে যেতে হবে। পুরোপুরি রেডি হয়ে মায়রার গলা আরেকবার চেক করে। মুখ নামিয়ে মায়রার কপালে একটা চুমু এঁকে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিং টেবিলে তারেক নেওয়াজ খাচ্ছিল। ইরফান তার বাবার পাশের চেয়ারে বসলো। রুমা নেওয়াজ ইরফানের প্লেটে খাবার তুলে দেয়। রুমা নেওয়াজ মায়রার কথা জিজ্ঞাসা করলে ইরফান বলে, ও ঘুমিয়েছে, উঠলে ওকে খাইয়ে দিও আম্মু। রুমা নেওয়াজ সম্মতি দিয়ে রান্নাঘরের দিকে যায়। ইরফান দ্রুত খাবার খেতে শুরু করে। তারেক নেওয়াজ খাওয়ার মাঝেই ইরফানের দিকে চেয়ে ভাবে, মায়ের জ্বর কেন আসলো? তার ছেলে আবারও মারলো না তো মেয়েটাকে? ইরফানকে একদমই বিশ্বাস নেই। অতঃপর তারেক নেওয়াজ চিন্তিত কণ্ঠে বলেন, মায়ের আম্মুকে আবারও মেরেছে নাকি? জ্বর বাঁধালো কিভাবে? ইরফান মুখের খাবারটুকু গিলে ভাবলেশহীন ভাবে বলে, তোমাকে দাদা বানানোর মিশনে নেমেছিলাম। দিস কজ দ্য ফিভার। তারেক নেওয়াজ ছেলের কথায় খুব খুব করে কেসে ওঠে। চোখ বড় বড় করে বলে, মানে? ইরফান তার বাবার দিকে চেয়ে বলে, তুমি চাইলে আমার পার্সোনাল কোচিংয়ে ভর্তি হতে পারো। দাদা কিভাবে হয় এটার ক্লাস করানো হবে। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন ছেলের দিকে। ইরফানের সেই সব হেলদোল নেই, যেন সে খুব সিরিয়াস কথা বলছে। তারেক নেওয়াজ দাঁতে দাঁত চেপে বলে, অসভ্য ছেলে, তুমি আমার ছেলে হয়ে আমাকে ক্লাস করাতে চাইছো? আমি না জানলে তুমি জন্মালে কিভাবে? ইরফান ভুরু কুঁচকে বলে, জানো, তাহলে মানে মানে করছিলে কেন? হ্যাঁ, স্ট্রেঞ্জ। তারেক নেওয়াজ হতাশ চোখে তাকিয়ে রইল নিজ ছেলের পানে। বিড়বিড় করলো, ছেলেটা আমার। আর হয়েছে পাশের বাসার বেয়াদব ডিপজলের মতো। এসব মানা যায় না। রুমা নেওয়াজ রান্নাঘর থেকে বেরিয়ে তারেক নেওয়াজকে খাওয়া বাদ দিয়ে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে, খাচ্ছ না কেন? ইরফান তার খাওয়া শেষ করে দ্রুত বেরিয়ে যায়। তারেক নেওয়াজ ছেলেকে দেখলো। এরপর তার স্ত্রীর পানে চেয়ে বলল, আচ্ছা রুমা, হসপিটালে বাচ্চাদের যে নিউবর্ন নার্সারি রুমে রাখা হয়, ওখান থেকে কোনোভাবে আমাদের ছেলে কারোর সাথে অদল বদল হয়ে যায়নি তো? রোমা নেওয়াজ অদ্ভুত চোখে তাকালেন স্বামীর পানে। রেগে বলেন, একদম আজে বাজে কথা বলবেন না। আমি আমার ছেলেকে পেটে ধরেছি, আর তুমি তাকে অস্বীকার করতে চাইছো? নিশ্চয় আমার ছেলেটা অফিসে একটু লেট করেছে বলে এইসব ফালতু কথা বলছো। তোমাকে খেতে হবে না, দাও। কথাটা বলতে বলতে তারেক নেওয়াজের সামনে থেকে ভাতের প্লেটটা নিয়ে চলে যায়।
তারেক নওয়াজ হতভম্ব চোখে তাকালেন, হতাশ কণ্ঠে বলেন, ছেলে বউ সবাই আমার সাথে এমন শত্রুদের মতো আচরণ করছে কেন? শুদ্ধ গ্রামে ছিল, আগামীকাল তার বিয়ে, মূলত গ্রাম থেকেই সে আসবে। এখন বাজে রাত 10টা, অথচ সে ফারহার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। এই বিয়ের চক্করে সে 2 দিন ফারহাকে দেখতে পারেনি। আর সহ্য করা যাচ্ছে না। এইসব কি শাস্তি রে ভাই? কালকে বিয়ের সময় বিয়ে করবে, আজ দেখতেই হবে তার বউটাকে। কিন্তু সে বাড়ির ভেতরে যাবে কিভাবে? জামাই বিয়ের আগের দিন রাত্রে বাড়িতে এসেছে, এটা জানলে সবাই তাকে কি ভাববে? না না, ফারহার কত কাজিন আছে, তার একটা মান সম্মান আছে না? ভাবনাটা রেখে সে প্রাচীর টপকানোর বুদ্ধি আঁটলো। সেই বুদ্ধি অনুযায়ী সত্যি সত্যি শুদ্ধ প্রাচীর টপকে ফারহাদের বাড়ির ভেতরে প্রবেশ করে। ফারহা থাকে দোতলায়, বেলকনির ওপরের অংশটা ফাঁকা। শুদ্ধ বেশ কসরত করে বেলকনিতে পৌঁছালো, কিন্তু দুঃখের বিষয় হলো ফারহার ঘরে ফারহা সহ কাজিনদের নিয়ে বসেছে। শুদ্ধ অসহায় চোখে তাকালো, পকেট থেকে ফোনটা বের করে ফারহার নাম্বারে একটা মেসেজ দেয়, পাখি একটু বেলকনিতে আসো তো। ফারহার পাশেই ফোনটা ছিল। টুং করে মেসেজ বাজলে ফারহা ফোনটা চেক করে। শুদ্ধ মেসেজ দেখে ভাবলো হয়তো কথা বলবে কলে, এই জন্য বলেছে। ফারহার বাঁ হাতে মেহেদি দেওয়া, ডান হাত দিতেও এখন ভাবলো শুদ্ধর সাথে কথা বলে এসে দিবে। ডান হাতে ফোনটা নিয়ে তার কাজিনদের মাঝ থেকে উঠে বেলকুনিতে পা রাখে। সাথে সাথে শুদ্ধ ফারহাকে টেনে দরজার আড়ালে নিয়ে কোনো কথা ছাড়াই ফারহার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ফারহা চোখ বড় বড় করে তাকায়, ছটফট করে, হাত থেকে ফোনটা পড়ে যায়। 2 হাতে শুদ্ধকে ঠেলে সরাতে চায়, কিন্তু ব্যর্থ। যখন বুঝলো এটা শুদ্ধ, তখন একটু শান্ত হয়। শুদ্ধ বেশ অনেকটা সময় পর ফারহাকে ছেড়ে দেয়। ফারহা ছাড়া পেয়ে সমানে কাশতে থাকে। কাশতে কাশতে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার কাজিনরা এগিয়ে আসার আগেই শুদ্ধ দ্রুত বেলকনির দরজাটা আটকে দেয়। এগিয়ে গিয়ে ফারহাকে জড়িয়ে ধরে অপরাধীর ন্যায় ফিসফিসিয়ে বলে, সরি পাখি। ফারহা স্বাভাবিক হতেই পারছে না। শুদ্ধ অসহায় চোখে তাকালো। টেনশনে সে অনেকগুলো সিগারেট খেয়ে ফেলেছিল। এরপর নিজেকে যে ফ্রেশ করবে তা তার খেয়ালই ছিল না। দরজার ওপাশ থেকে ফারহার কাজিনরা দরজা ধাক্কিয়েই বলে, এই ফারহা, কি হয়েছে, ঠিক আছিস? ফারহা বহু কষ্টে নিজেকে সামলে বলে, ঠিক আছি, তোরা ছাদে যা, আমি একটু পরে আসছি। ওপাশ থেকে আবারও বলে, কিন্তু তুই? তোরা যা তো, বিরক্তিতে ফারহা বলে উঠল। ফারহার কাজিনরা আর কিছুই বলল না, সব রুম থেকে বেরিয়ে যায়। ফারহা রেগে শুদ্ধকে গায়ের জোরে ধাক্কা দেয়। এত রাগ লাগছে তার, কাশতে কাশতে গলা ছিলে গিয়েছে তার। শুদ্ধ কিছু বলার আগেই ফারহা দরজা খুলে ঘরের ভেতরে গিয়ে দরজাটা আটকাতে চায়, কিন্তু শুদ্ধর শক্তির সাথে পারল না। শুদ্ধ দরজাটা ধাক্কা দেয়, ফারহা 2 পা পিছিয়ে যায়। শুদ্ধ ঘরের ভেতরে গিয়ে আগে ফারহার ঘরের দরজাটা আটকে দেয়, এরপর ঘরের লাইটটা অফ করে দেয়। ফারহা চিৎকার করে বলে, তুমি যাবে এখান থেকে? শুদ্ধ দ্রুত ফারহাকে জড়িয়ে ধরে বলে, সরি পাখি, এই যে কান ধরেছি, আর জীবনেও এমন ভুল হবে না। তোমার টেনশনে সব ভুলে গিয়েছিলাম। ফারহা মুচড়ামুচড়ি করে, এই লোকটা জীবনেও শোধরাবে না। শুদ্ধ ফারহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি চাইলে কান ধরে উঠবস করব, আমার কথা শোনো। আমি ভীষণ কষ্ট পেয়েছি, এত রাতে গ্রাম থেকে চলে এসেছি, ভালোবাসি তো পাখি। ফারহা বোধহয় একটু শান্ত হলো। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলল। কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে। এমনিতেই তার বউ একটুতেই ধানি লঙ্কার মতো জ্বলে ওঠে, এর ওপর আবার সে ভুলভাল কাজ করেছে। ইরফান, মায়রা, শুদ্ধ, এদের বিয়েতে উপলক্ষে ইরফান শুদ্ধদের কাজিনদের ইরফানদের বাসায় এসেছে। গতকাল রাতে মায়রা ইরফানের কাজিনদের সাথেই ছিল। সে মূলত ভেবেছে ইরফানের থেকে লুকিয়ে থাকতে পেরেছে, কিন্তু ইরফান ব্যবসার কাজে সিলেটে গিয়েছিল। এটা মায়রা জানে না। আগামীকাল তার বিয়ে, কিন্তু মায়রার মনে হচ্ছে তার কাজিনের বিয়ে, আর সে ফাটিয়ে মজা করবে।
ব্যাপারটা এমন, কালকে থেকে জ্বর আর আসেনি। তাছাড়া তার শাশুড়ি যা যত্ন করে, জ্বর আসতেও ভয় পাবে। একটা ব্যাপার, মায়রার মন খারাপ হয়। মিলা আসেনি এখানে, তার বাবা মা নাকি আসতে দেয়নি। বিয়ের দিন অর্থাৎ আগামীকাল আসবে। রাত তখন প্রায় 10টা 30। মায়রারা সবাই ছাদে বসে আছে, সবাইকে মেহেদি দিয়েছে। মায়রা যেহেতু বউ, তাকে কেন্দ্র করেই বসেছে সবাই। মায়রা বলেছে সে সবার শেষে দিবে। মায়রার কথা মেনে ইরফানের সব কাজিনেরা মেহেদি দিয়ে নিচ্ছে। হঠাৎই পেছন থেকে ইরফানের গম্ভীর আওয়াজ ভেসে আসে, ঘরে এসো। মায়রা দ্রুত পিছু ফিরে তাকায়। মায়রা তো ভেবেছে সে পালিয়ে পালিয়ে লুকিয়ে থেকেছে ইরফানের থেকে, আজ ধরা পড়েই গেল। ওইদিকে ইরফান ছিলই না, থাকলে কি আর লুকিয়ে থাকতে চাইলেও পারত। মায়রা দ্রুত বলে ওঠে, আমি আপুদের সাথে থাকবো। ইরফান ভুরু কুঁচকে তাকায়, বিরক্ত হয়। গতকাল যাওয়ার সময় একে খুঁজেছিল, কিন্তু পায়নি। সারাদিন বাদরের মতো লাফিয়ে বেড়াবে। লেট হয়েছিল বলে দ্রুত বেরিয়ে গিয়েছিল। মেজাজটা গরম আছে তার। আবার বলছে তার সাথে থাকবে না। মেজাজ আরো গরম হলো। মায়রা উঠে দাঁড়িয়ে মিশকার পিছে দাঁড়িয়ে বলে, আমি হাতে মেহেদি দিব, আপনি যান। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। মিশকা ইরফানের উদ্দেশ্যে বলে, ইরফান ভাই আজও আমাদের সাথেই থাকুক, মেহেদি পরবে আর মজা। ইরফানের দিকে তাকিয়ে থেমে যায়। মেকি হেসে মায়রার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলে, না না, তোমার বউ, তুমি যেখানে খুশি নিয়ে যাও। মিশকার অবস্থা দেখে সবাই মুখ টিপে হাসছে। রাতুল পায়ের ওপরে পা তুলে বসে আছে, হেসে বলে, হয় হয়, নিয়ে যাও নিয়ে যাও। যার বউ তার কোলে না থাকলে কি আর মানায়। মায়রা অসহায় চোখে তাকায়। ইরফান এগিয়ে আসলে মায়রা দৌড় দিতে নেয়। তার আগে ইরফান ঝট করেই মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়রা ছটফট করে বলে, আমি আপনার সাথে থাকবো না, রাক্ষস একটা। ইরফান আর চোখে একবার মায়রার দিকে তাকালো। তার ঘরে গিয়ে মায়রাকে নামিয়ে দিয়ে ঘরের দরজা আটকে লক করে দেয়, যাতে করে মায়রা খুলতে না পারে। মায়রা ঢোক গেলে আসলে তার ইরফানের সামনে দাঁড়াতেই ভীষণ লজ্জা আর সংকোচ কাজ করছে। ইরফান ব্লেজার খুলে পাশের ডিভানের উপরে রাখলো। এরপর শার্টের বোতামগুলো খুলে মায়রার দিকে তাকিয়ে বলে, লোক অ্যাট মি। মায়রা মাথা নিচু করে রেখেই চোখ উঠিয়ে দেখলো। ইরফান তার বডিতে আঙ্গুল দেখিয়ে বলে, আমি রাক্ষস বললে এগুলো কার কাজ? মায়েরা ভীষণ লজ্জা পায়। ইরফান তো অনেক ফর্সা, ফর্সা বডিতে নখের দাগগুলো কেমন যেন জলজল করছে। ইরফান মায়রার দিকে এগিয়ে আসলে মায়রা দ্রুত 2 পা পিছিয়ে যায়। ইরফানের বিড়বিড় করে বলে, স্টুপিড গার্ল। কথাটা বলে মায়রার পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়রা মুখ বাঁকায়, দরজার কাছে এসে টেনে খুলতে চাইলে পারল না। মায়রার কান্না পায়। ইনায়ার বিয়েতেও তাকে মেহেদি দিতে দেয়নি, পরে কিভাবে দিয়েছে আল্লাহই জানে। সে রাতেও একটুও মজা করতে দেয়নি, আজকেও ঘরে আটকে রাখলো। মায়রার অসহ্য লাগছে। কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে। মায়রা ডিভানের ওপরে মুখ ফুলিয়ে বসে আছে। ইরফানকে দেখে যেমন লজ্জা পাচ্ছে, তেমনি ভীষণ রাগ লাগছে। লজ্জা চেপে রাগকে প্রশ্রয় দিয়ে ডিভান থেকে নেমে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমি হাতে মেহেদি দিব, দরজা খুলে দিন আমাকে। ইরফান গম্ভীর গলায় বলে, ন। মায়রা তার কোমরে 2 হাত রেখে রেগে বলে, আপনি এত খারাপ কেন? আমি একটু হাসলেই আপনার যত সমস্যা হয়, তাই না? আমি থাকবই না এখানে এমন অসহ্য লোকের সাথে। ইরফান টেনে মায়রাকে টেবিলের ওপরে বসিয়ে দেয়। ডান হাত কোমরে রেখে ঠান্ডা গলায় বলে, কি বলছিলে? মায়রা মিইয়ে যায়, মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ঠোঁট বাঁকায়, টেবিলের ওপর থেকে মেহেদির কোণ এক হাতে নেয়, বাঁ হাতে মায়রার কোমর জড়িয়ে ধরে ডিভানে গিয়ে বসে। কোলের ওপরে মায়রাকে বসায়। মায়রা ইরফানের হাতের মেহেদির দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। কৌতূহলী গলায় প্রশ্ন করে, এই মেহেদি কি করবেন? ইরফান পেছন থেকে মায়রার বাঁ হাতটা ধরে ডান হাতে মায়রার হাতে আঁকতে শুরু করে।
মৃদু স্বরে বলে, বউ আমার, মেহেদি বাইরের লোক কেন দিবে? মায়েরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান মনোযোগ সহকারে মায়রার হাতে আঁকতে ব্যস্ত। মায়েরাও মনোযোগ দিয়ে দেখছে। ইরফানের আঁকার হাত অনেক ভালো হওয়ায় মেহেদি দেওয়ার ধরনটাও খুব সুন্দর লাগছে মায়রার কাছে। ইরফান একে একে মায়রার দুই হাতে দুই পাশ দিয়ে মেহেদি দিয়ে দেয়। একবারও বিরতি নেয়নি। মায়রা নিজেই ক্লান্ত হয়ে ইরফানের বুকে দুবার ঘুমিয়ে গিয়েছিল। ইরফান হাতের মেহেদি টেবিলের উপরে রেখে হেলান দিয়ে বসে মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে ঘুরে বসে হেলে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর মেহেদি দিতে পারেন। আমি ভাবছি আমি একটা পার্লার খুলবো, আর আপনি এইভাবে মেহেদি দিয়ে দেবেন। আইডিয়াটা দারুণ না? ইরফান ভুরু কুঁচকে বলে, ফালতু আইডিয়া। আমি আমার বউ ছাড়া অন্য কারোর হাতে আঁকতে পারি না। মায়েরা মনে মনে খুশিই হলো, হেসে বলে, আচ্ছা আচ্ছা, আমাকে দিয়ে দিলেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ শিশরাজ। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে, আড়াআড়িভাবে দুই হাত বুকে গুজে মৃদু স্বরে বলে, এসব ফালতু ধন্যবাদ তোমার কাছে রাখো, এটুকুতে আমার পোষায় না। মায়েরা মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। সে কি সুন্দর করে ধন্যবাদ দিল, আর এই লোক ফিরিয়ে দিল। ইরফান দুই হাতে মায়রাকে তার দিকে টেনে নিয়ে মায়রার গলায় মুখ গুজে শ্বাস টানে। মৃদু স্বরে বলে, নেক্সট ডে। আমার পারিশ্রমিক আমি নিজ দায়িত্বে নিয়ে নিব জান। আজ তোমার লাস্ট ছুটি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছে ডিআরএম সোহাগ। ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগ হানি। আল্লাহ হাফেজ।